গাছটা মন্দিরে তো গেলাম, একটাই ভুল করে আসলাম জানো। সুপ্রভাত বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমাদের পরিবারের সবাই ভালো আছে। আমাদের পরিবারের সবাই আমরা ভালো আছি। আর এই দেখো, সকাল সকাল গাছগুলো না দেখালে একটুও ভালো লাগে না, বুঝেছ? আর এই গাছটার মধ্যে দিদি বলেছে যে রীতা খুব সুন্দর ফুল ফুটবে, সত্যিই তাই। এই দেখো কি দারুণ ফুল ফুটেছে। এই যে, আর কটা বাজে জানো? বলছি তোমাদের, দাঁড়াও ঘড়ি দেখিয়ে নিই। বাইরে এই দেখো, আর সূর্য দেবতাকে দেখাতে পাচ্ছি না। এখন বাজে, লাইট চালাতে হবে, 7:15। আমার কর্তামশাই আজকে খুব সকাল সকাল উঠেছে, উঠে গাড়িটা টুকটাক কাজ করে গাড়িটা ড্রাইভার ভাইকে দিয়ে দিয়েছে। গাড়ি নিয়ে ড্রাইভার ভাই চলে গেছে। এই দেখো, এটা খুলেছে আর আটকায়নি। আর দিদি যে পুঁই শাক দিয়েছে, পুঁই শাক আমি এখানে লাগিয়েছি। দেখো কি সুন্দর পাতা গজিয়েছে। আর আমার নয়নতারা গাছে আজকে কিন্তু একটা সুন্দর ফুল ফুটেছে। এই দেখো, দারুণ আনন্দ লাগছে। আর আমি না নীলকণ্ঠ ফুলের দানা ফেলেছিলাম, মানে অপরাজিতা ফুলের। এই দেখো গাছটা হয়েছে। আর নীলকণ্ঠ ফুল এই একটা হয়েছে, আরেকটা মনে হয় ওইদিকে গাছটা। দাঁড়া, হ্যাঁ এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা নয়নতারা ফুল। আর এই যে ছোট্ট একটা ফুল ফুটেছে। চলো এবার গিয়ে চা বসাবো। ও ঘুম থেকে উঠেছে, বেশ তোমাদের সামনে না এসে টুকটুক করে তোমাদের সঙ্গে কথা বললাম। আর আমাদের ওকে বলছি হ্যাঁ চা দেবো, ওপরে যাও। ওপরে কিছু মানে ভাড়াটেরা কিছু বোতল নিয়ে উপরে রেখেছে, প্লাস্টিকের জলের বোতলগুলো, সেগুলোকে মানে থামস আপের বোতলগুলো, সেগুলোকে নিচে না রেখে ওপরে রেখেছে। এবার সমস্যাটা তো হবে আমাদের, কারণ ওই যে পাইপ লাইনে যদি ঢুকে যায় বোতলটা। তাও কালকে আমি বিকেলে গিয়ে দেখি হাওয়াতে দুলে দুলে একটা বোতল, মানে ওই পাইপের মুখে। উপরে যে ছেলেটা থাকে সেও বলছে দিদি পাইপের ভেতরে দুটো বোতল ছিল, আমি টেনে বের করেছি। আর একটু বৃষ্টি যদি হতো তাহলে কিন্তু ঢুকে যেত। তা কী করা যাবে? তাই আমি ওকে বললাম তুমি নামিয়ে নিয়ে আসো। গতকাল এটাও গিয়ে দেখি ছাদে ভেঙে রয়েছে। এই দেখো টুকরো টুকরো করে। কে ভেঙেছে জানি না, কাউকে কিচ্ছু বলিনি, নিচে নিয়ে চলে এসেছি। ও ফেরিওয়ালাকে দিয়ে দেবে। এখন ও উপরে গেল বোতলগুলো নিয়ে আসতে। কাকে জিজ্ঞাসা করবো কে রেখেছে থামস আপের বোতলগুলো? কাকে জিজ্ঞাসা করবো? কাউকে জিজ্ঞাসা করিনি। আমি বললাম তুমি নিচে নামিয়ে নিয়ে চলে আসো। এনে ওই এইরকমই যে কোনো জিনিস নিচের মানুষে রাখে না ওপরে তুলে রাখে, আমি যখন যাই তখন গিয়ে দেখতে পাই। দেখি চলো, অনেক কথা বললাম, দিন ব্লগটা তো শুরু করে দিলাম। সারাটা দিন তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখো। দেখো কত বোতল, এই যে এরকম জমিয়ে রাখলে ছোট ছোট বোতল আছে না, এটা নেবে না? এটার মধ্যে আবার লাঠিও তো আছে। এরকম মগ ভাঙা লাঠি, এগুলো এতগুলো নেবে কী করে? লাঠি আস্তে যাও। দেখলে তো সবাই ভাবে ভাড়া দিয়ে কত ভালো টাকা পাচ্ছে, কিন্তু তার সঙ্গে যে কত হেডে কি বলবো। ঠিক আছে, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়েছি, আর কোনো কাজ করিনি। জানি চা কতটুকু থাকবে, অনেকক্ষণ ধরে বসিয়ে রেখে আমি ওই দিকে গেছি। যাও মুখ ধোবে তো। দেখো দেখেছ, লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে। দিচ্ছি আমার এই কিচেনটাও পুরো একদম এই মাইক্রোওয়েভ টাইক্রোওয়েভ সমস্ত কিছু সব সরিয়ে দিতে হবে, কারণ এই কিচেনটা পরিষ্কার করে এটার মধ্যেই ভোগ রান্না করবো ঠাকুরের। তাই এগুলো অনেক বাসন টাসন হচ্ছে, সমস্ত কিছু
দেখি কতদূর কি পারি। মাইক্রোওভেনটা তো ভাবছি কোথায় রাখবো, ওই ঘরেও পুরো প্যাকটা। আগে চা করেছে আমাদের চিনি ছাড়া, আর এই যে চিনি দেওয়া চা, চিনি দেওয়া চায়ের পরিমাণটা একটু বেশি, কেননা বাবাও আছে, মানে আমার শ্বশুরমশাইও এখনও বাজারে যায়নি চা নিয়ে, একসাথে শ্বশুরমশাই শাশুড়ির চাটা বসিয়ে দিলাম। এই যে তোমার মুখ ধোয়া হলে যে চাটা দিয়ে আসো নিচে। এই যে দুভাগে চা হলো, এটা বাবা মার চা, এটা আমাদের চা। আজকে যখন চা করছিলাম বাবাও ছিল বাড়িতে, বাবা একটু বেলা করে বাজারে গেছে, তাই বাবা মা দুজনের চাই করা হলো, নিচেও দিয়ে এসেছে। আর তোমরা যে কতটা নিখুঁতভাবে আমার ভিডিওটা দেখো এবং আমার প্রত্যেকটা কথা শোনো, মানে সেটা আমার খুব ভালো লাগে। হয়তো মানে কয়েকজন আমার ভিডিও দেখে, তবুও আমার খুব ভালো লাগে। গতকাল আমি ভিডিওর মাঝখানে বলেছিলাম, না গতকাল না, তার আগের দিন আমার ননদের ইউএসজি করা হয়েছে, ওর একটু পেটের সমস্যা হচ্ছিল, তাতে মানে গতকাল আর আমি তোমাদের কিছু জানাতে পারিনি, কেননা ওর ডক্টর ভেবেছিলাম পরে স্নান করব, কিন্তু মানে সেই ওয়াশরুমে গেলাম যখন, ভাবলাম জল ঢেলে স্নানটা করে পুজোটা দিই, তারপরে কাজকর্মগুলো করব। চা খাওয়া হয়ে গেছে, আর শনিবার কিচেন পুরো পরিষ্কার। গতকাল সেই দুপুরে রান্নাবান্নার পর যে পরিষ্কার করেছিলাম, তারপরে রাতের বেলা আবার একটু বড়া করে আবার কিচেনটা মানে ওভেনটা পরিষ্কার করে রেখেছি। আর এইটা এখানে একটা উপরে টাইলস ছিল আমাদের রাধাকৃষ্ণ, এখানে রেখেছে, সেটা ঈশান কোণ, আর এটা এখানে দিয়েছি। আর এইদিকে আমার তুলসী গাছটা ঈশান করে দিই। চলো এবার ঠাকুর করে যাই, পুজো দিয়ে আসি। আর না, হ্যাঁ যেটা বলছিলাম, ও ডক্টর দেখিয়েছে রাতের বেলা, তারপরে রাতের বেলা গিয়ে আমাকে গতকাল রাত্রে ফোন করেছে যে বৌদি ডাক্তারকে রিপোর্ট দেখিয়েছি, রিপোর্টে মানে একটু খারাপটা চিন্তা করছিলাম, কিন্তু না খুব একটা ভালোও না খুব একটা খারাপও না, ওই লিভার ফ্যাটি যেটা বলে সেটাই হয়েছে। এখন মেডিসিন চলবে, ডক্টর মেডিসিন দিয়েছে, তারপর আবার 1 মাস পর আবার একটা মনে হয় রিপোর্ট করতে হবে। আর সেরকম কোনো, তাও আবার বেশি মেডিসিন দেয়নি। তা আমাকে যখন ফোন করলো আমি বললাম সাবধানে থাকিস। তা হোয়াটসঅ্যাপে আমার এক মানে বান্ধবী আছে, ও থাকে পার্ক সার্কাস, সে কলেজের বান্ধবী, ও তারপরে আমার জানাশোনার যারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে, এমনকি ভিডিওর কমেন্ট বক্সেও সমানে কমেন্ট করছে তোমার ছোটো ননদ কেমন আছে। না ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে আছে, মোটামুটি ভালো আছে, তবে সবাই আশীর্বাদ করো এই কয়েক মাস যেন আমাদের পরিবারের সবাই ভালো থাকে, কেননা জানোই তো তোমরা সামনে একটা শুভ কাজ আসছে, সবাই ভালো না থাকলে ভালো লাগে। দক্ষিণা, তারপরে ফল ফুল ধূপকাঠি মোমবাতি সব নিয়ে নিয়েছি। প্রচণ্ড তাপ, চলো একটু মন্দিরে ফলটা দিয়ে আসি। শনিবার ওই দিদিটাদের বাড়ির সামনে কি সুন্দর নয়নতারা ফুল ফুটে রয়েছে, পুরো ভর্তি গাছটার মধ্যে নয়নতারা ফুল। এই দেখো একেবারে কি অপূর্ব লাগছে গাছটা। মন্দিরের দরজা খোলা। এক বোন কমেন্ট করেছে আমাদের মন্দিরে যে পুজো করে দুবেলা, সেই টাকাটা পুরোহিতকে কে দেবে। তা পুরোহিতকে টাকাটা দেওয়া হবে আমাদের গলিতেই, আমরা সবাই মিলেই টাকাটা তুলে ওনাকে টাকাটা দক্ষিণা হিসেবে দেওয়া হবে। পুরোহিত মশাই আসেনি, ফাঁকা মন্দির। পুরোহিত মশাই আসেননি তো আমি এগুলো রেখে যাই, আর ধূপকাঠিটা আর মোমবাতিটা ভাবছি জ্বালিয়ে দিয়ে যাই। অনেকে হয়তো খারাপ ভাববে যে মন্দিরে এসে কেন ক্যামেরা করো। দেখো আমি যেমন ঠাকুর দর্শন করছি, তোমরা আমার ভিডিওর মারফতে ঘরে বসে ঠাকুর দর্শন করো, কি হয়েছে, ঠাকুর দর্শন করলে তো ভালোই হয়। সন্ধ্যাবেলা সবাই আসবে, তবু মানে এখন দিয়ে গেলাম। চলছে
এখানে দিয়েছে, দেখো কি সুন্দর ঠাকুরের একটা আশীর্বাদ আছে না, কি সুন্দর ফুল এই তুলসী গাছটা হয়েছে। বাড়ির সামনে মন্দির, পাড়া প্রতিবেশীদের দেখলে তো একটু দাঁড়িয়ে কথা বলতে হয়। ওই মাসির সঙ্গে গল্প করতে করতে মাসির গাছটা দেখলাম, আবার একটু ডালও চেয়ে নিলাম। মন্দিরে তো গেলাম, একটাই ভুল করে আসলাম জানো, পাখাটা যে বন্ধ করেছি ঠাকুরের, পাখাটা অন করে দিয়ে আসেনি। অবশ্য মন্দিরের পাশে যাদের বাড়ি ওরা যদি একটু ঢুকে, এখন আবার এসে আর থাক, এক্ষুনি পুরোহিত মশাই চলে যাবে, পুজোর জন্য চলে আসবে। ঠাকুর পুজো হয়ে গেছে, মন্দিরেও ঘুরে আসলাম। ভাবলাম টিফিনেরও তো ঝামেলা নেই, আমি বরঞ্চ ঠাকুর ঘরটা গুছগাছ করি, কারণ সামনের সপ্তাহে তো লোকনাথ পুজো। রান্নাঘরে একবার ঢুকলে আবার ঠাকুর ঘরে এগুলো সরাতে কেমন লাগে। হ্যাঁ, আরেকটা ভালো কথা বলি, এক বোন আমাকে কমেন্ট করেছে, সেদিন আমার ছেলের ঘরে টেবিলের ওপর যে বাবা লোকনাথ ছিল, তা সেই লোকনাথের ছবিটা আমি কলিন দিয়ে পরিষ্কার করেছিলাম। হ্যাঁ, বাসি জামা কাপড় ছিল। তা আমাকে বলছে, দিদিভাই রাগ করো না, বাসি জামা কাপড়ে বাবার ছবিটা ছুলে। তা বোনটার উদ্দেশ্যে বলি, না তোমার কথায় আমি রাগ করিনি, শুধু তোমাকে একটা ছোট্ট উদাহরণ বলি। সন্তান যে কোনো অবস্থায় বাবা মাকে ডাকতে পারে, তাকে ছুতে পারে। আমাদের গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর দেবের যখন দীক্ষা আমি মন্দিরে নিতে গেছি, তখন সেই একটা বড় ঘরের মধ্যে মন্দিরে মহাপ্রভু মানে যিনি আমাদের দীক্ষা দিয়েছেন বলেছেন, সন্তান যেখানে খুশি বাবা মাকে ডাকতে পারে। গুরুদেব আর যে যাকে বিশ্বাস করে তারা হলো আমাদের কাছে বাবা মার তুল্য। সন্তান যখন বাবা মাকে ডাকে তখন ভাবে না আমি খাটে বসে আছি, না মাটিতে বসে আছি, না আমি নোংরা জায়গায় বসে আছি। সেরকম ঠাকুরকে তুমি যে কোনো জায়গায়, এমনকি তুমি বাথরুমে স্নান করতে করতেও ঠাকুরকে স্মরণ করতে পারো। আর সেরকম দেখো, বাবা লোকনাথ আমার কাছে বাবার সমান, মানে আমার বাবার মতো। তা ভাবলাম তার কাছে আমরা সন্তানের তুল্য। তা আমার জামা কাপড় কী আছে, আর ঘরেই তো রয়েছে। আগে জানো তো আমাদের একটাই ঘর ছিল, মা ভাড়া নিয়েছিল যে ঘরটা, কত সময় মশারি টানাতো, তার দড়িটা গিয়ে পর্যন্ত সিংহাসনে লেগে যেত। তা বিশ্বাস আর ভক্তিটা সবসময় রাখতে হয়। না, তুমি ভুল কিছু বলোনি, কথাটা ঠিকই বলেছো যে বাসি কাপড়ে না, উনি তো ঘরেই রয়েছে টেবিলের ওপর। আর ঠাকুর ঘরে কোনো দিন দেখবে আমি যাকে আসনে বসিয়েছি তাকে কিন্তু কোনো দিন বাসি কাপড়ে ছুঁই না। আর একটা কথা খেয়াল রাখবে, দেখবে কতজন মাছ বিক্রি করে, তাদের এখানেও কিন্তু ঠাকুরের ছবি রয়েছে। সেও কিন্তু মাছ বিক্রি করতে করতে ছবিটাকে নমস্কার করতে পারে, বা মাছের দোকানে ছবিটাকে রাখতে পারে। তার জন্য কোনো কিছু প্রয়োজন হয় না। জানি না আমি ভুল কিছু বললাম কি না, আমার অনেক বড় দিদি ভাইরা আছে এবং ছোট বোন আছে, যদি আমি ভুল কিছু বলে থাকি আমাকে তাহলে একটু ভুলটা ধরিয়ে দিও। এখন এই যে ছেলে এসেছে, আসলে কি বলো তো, একটা সমস্যা, ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে। বারও রাস্তায় প্যান্ডেল করে তারপরে হচ্ছে প্রসাদের ব্যবস্থা করা হয়েছিল। আর এবার হচ্ছে তারপর মানে ছাদের মধ্যে প্যান্ডেল করলে না, একদম উপরে বয়স্ক মানুষরা উঠে প্রসাদ খেতে পারে না। আর রাস্তায় এবছর ওই যে টনচিপ ফেলা আছে, তারপরে গেস্ট হাউসে অ্যাম্বুলেন্স ঢোকে, এই জন্য রাস্তায়ও প্যান্ডেল হবে না। তা এবার পার্সেল হবে, আর বাবু বলছে ওমা প্যান্ডেল হবে না। তা গেছেবার আবার রাস্তায় প্যান্ডেল করে বুফে সিস্টেমেও করেছিল প্রসাদের। তা আমি বললাম না বাবু, এবছর আর রাস্তায় প্যান্ডেল করতে হবে না, প্রসাদ যেমন প্রসাদ তেমনই হয়, প্রায় 300 জনের মতো প্রসাদের আয়োজন করা হবে। আর বললাম ফাঁকা ওইদিকে ঘরটা আছে, সেই রুমটার মধ্যে চেয়ার টেবিল পেতে দিস, তোর যে প্রসাদ নেবে সে বসে খাবে। তা এমন কেউ ভেবো না যে সামনে একটা বিয়ে বলে আমি এইদিকে চেপে, না বাবা আমাকে যেইটুকু দিয়েছে আমি সেটুকুই করব। কিন্তু এই সময় এই বছরটার প্যান্ডেলটার একটা ওই যে বললাম না রাস্তার সমস্যা, আর অত টপে উঠে কেউ প্রসাদ খেতে মানে অসুবিধা হয়ে যায়। যাই হোক, এখন আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। মুগ ডাল আর বেগুনি আমার ছেলের আজকে দুপুরের মেনু। বেশ অনেকগুলোই হয়েছে, আর লাগবে না, এই দুটো বেল লাগবে না।
ছেলের ডালটাকেও সেদ্ধ করে নিলাম। ছেলের ডালটা ফুলকপি দিয়ে করবো, বেগুনও কেটে নিয়েছি। এখন এই যে দেখো এখানে একটু পটল কাটবো না, উচ্ছে সজনে, সেগুলো উচ্ছে আর সজনে দিয়ে যে ডাল করেছি, ছেলে তো খায় না, আমরা 4 জন খেয়েছি, বাবা মা আমি, আমাদেরও পাতলা করে, তা সবাই ভালো খেয়েছে। বলছে আজকে আবার ওই ডালটা করতে, তা বসিয়ে দেবো মটর ডাল সেদ্ধ। মুগ ডালটা ভেজে সেদ্ধ করে নিলাম, আর এই যে মটর ডাল, অল্প মটর ডালই হবে, পাতলা করে। সজনে, উচ্ছে, পটল সমস্ত কিছু ফ্লোরে পড়ে আছে। আম, এই আম দুটো আবার ভাড়াটে বোনটা দিয়েছে ওপরের, ওই যে কাঁচা মিঠে আম, আর প্লাস্টিকে যে আম, সেই আমগুলো আমাদের বাজার থেকে এনেছে। পটল আর আম আজকে আর আমি কাটিনি, সজনে আর উচ্ছেটা কেটেছিলাম। বেসনটা চেলে নিলাম, ব্যাটারটা বানিয়ে নেব। বেসনটা চালতে গেছি আর বলো না, প্রেশার কুকার থেকে পুরো মটর ডাল বসিয়েছি, জল পড়ে গেছে। তা এই যে এখন ব্যাটারটা ভালো করে মেখে রেখে দিচ্ছি, এখন বানাবো না। তা এদিকে বসে পড়লাম, ভাবলাম আগে উচ্ছেটা কেটে ভাজা বসিয়ে দিই। উচ্ছে ভাজা হতে তো সময় লাগে। করলাটা কাটা হয়ে গেছে, করলাটা ভাজা বসিয়ে তারপরে এদিকে মুগ ডালও সেদ্ধ করা হয়ে গেছে। মটর ডালটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে জল তো বেরিয়ে গেছে, প্রেশার কুকার থেকে পুড়ে না যায়। তাই এই যে এখন তেলের মধ্যে করলা বা উচ্ছে যাই বলো না কেন, এই দুটো আমার গন্ডগোল হয়ে যায়। আর হয়ে যায় কি জানো, রুই মাছ আর কাতলা মাছ, এই দুটো গন্ডগোল হয়ে যায়। এই দুটোর মধ্যে আমার মিস্টেক হয়। দুটো ওভেন জ্বালাইনি, সজনেটা কাটা বাকি আছে। সেম গেছে সপ্তাহে যে ডাল করেছিলাম সেই ডালই, রাঁধুনি আর আদা একটু কাঁচা অবস্থায় দিয়ে দিলাম, আর ডালটা গরম হওয়ার পর সজনেটা দিয়ে দিলাম। এই ডালটা যদি আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাতাম, তোমরা ভাবতে আগের সপ্তাহে, কারণ সেম বাটি আর সেমই ডাল, তাই না? এর জন্য আমি ফ্রন্ট ক্যামেরায় এসে বেশি কাজ করাটা দেখাই, কেননা অনেককে ভাববে আগের রান্নাগুলো বুঝি দেখাচ্ছি। কেন বলো তো, মানুষ না এখন খুব কম বিশ্বাস করে, তার জন্যই বললাম কথাটা। আর এই যে মেথি আর সর্ষে ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, আদা গ্রেট করে দিলাম। এবার আজকে ডালটা একটু বেশি করে করলাম। শ্বশুর শাশুড়ি মা দুজনেই খুব ভালো খেয়েছে সেই সপ্তাহে যে ডালটা করেছি। তাই এই যে 1 কড়াই ডাল হয়ে গেল, আর একটু ঘি দিয়ে দিলাম। আর ছেলের মুগ ডালটা, তবে মুগ ডাল যতটা সেদ্ধ করেছি ততটা দিলাম না, আবার ওখান থেকে একটু রেখে দিলাম। কে খাবে, আমাদের তো ওই ডালেই হয়ে যাবে। আর কফি ভাজাটা গতকাল কিন্তু আমি ভেজেছিলাম, আবার কেউ ভেবো না ওটা আমিষ কফি, না, ভেজে আমি সাইড করে রেখে দিয়েছিলাম। তা আজকে আবার কফিটা রান্না করে দেবো। এবার বেগুনিটা হয়ে গেলে, মানে মুগ ডালটা হয়ে গেলে এবার কফিটা বসাবো। এই যে ডাল হয়ে গেছে সব, কফিটা করব। এই দেখো দই, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু আদা গ্রেট করে দিয়ে নিয়েছি। আর এই যে কফিটাও গতকাল ভাজা ছিল বলে আর রান্না করতে অত সময় লাগলো না। রান্না গম্ভীরভাবে করলে হবে, একটু হাসি খুশি, একটু কথা বলা, এভাবে করলে বেশ ভালো হয়। ফুলকপি বসানো, রান্নাঘরে হাফ বয়েল হয়ে গেছে মনে হয়, ওইদিকে গুছাইতে পারি না। এই দেখো ঠাকুর ঘরে বাক্স টাক্স সরাইছি, ওই পাশে আর যেতে পারিনি, এইদিকে রান্না করতে করতে তাপ উঠছে না। আজকে এত গরম পড়লো কেন? ও ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে তো, বাবু বলেছে মা ট্যাঙ্কি ফুল করে রেখো। কফি হয়ে গেছে, ফাইনাল লুক। এবার কড়াইটা ধুয়ে বেগুনিটা বসাবো। কড়াইটা ধুয়ে নিলাম, গ্যাস ওভেন একেবারে পরিষ্কার করে নিলাম। এবার তেল দিয়ে আস্তে আস্তে বেগুনিটা ভেজে নেব। করেছে এই যে এইগুলোকে আবার ডবল করে ভেজে নিচ্ছে। এরকম মুচমুচে হয়ে গেছে, ফোনে কথা বলছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি। এই যে অল্প ভাজা আর এই যে ডবল করে ভাজা। ও বাবা দিচ্ছি দাঁড়া, 1:30 বাজতে ছেলেকে খেতে দিলাম। আর এটা করছে ছেলেকে নিয়ে এসছে, যে ওর বাবা তো সেরকম মিষ্টি জিনিস কিছু খায় না, সেদিন সর ভাজা খেয়ে বলছে বাবু খুব ভালো, ওই জন্য কী করলো আবার বাবার জন্য সর ভাজা নিয়ে এসতে পারো, মা বাবাকে দিও। সর ভাজাটা খুব টেস্ট,
হিন্দুস্তান সুইটসে। ছেলেকে খেতে দিয়েছি, টিভি দেখছে আর খাচ্ছে। সরভাজা না পরে খাবি? খেয়ে সবে মোবাইলটা নিয়ে বসেছি, মা জল আসছে এদিকে। আনন্দ লাগছে বৃষ্টি দেখে আজকে। নাম নাম ঝুড়ি ঝুড়ি, শুধু ঝড়টা নেবে না বাবা, ঝড়টা যেন না হয়। ও রে দারুণ দৃশ্য। চলে আসছে। রাম 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 রাম। ঝড় বৃষ্টি থেমে গেছে, গা হাত পা ধুয়ে সন্ধ্যা পুজো দিয়ে মন্দিরের দিকে যাচ্ছি। ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, এখন একটু মন্দিরের দিকে যাচ্ছি। সকালে তো ঘুরে এসছি, এবার বাড়ির সামনে যাই। দেখো ঘন্টা বাজছে মন্দিরে। শুরু হয়ে গেছে পুজো। সন্ধ্যা পুজো ঘরে দিতে দিতে দেরি হয়ে গেল। কি গরম না, শুধু ঘাম হচ্ছে না। সেই 7টায় এসেছি, 8:30 বেজে গেল। এখন প্রসাদ বিতরণ হবে। দেখো সবাই এসেছে প্রসাদ নিতে, কত লোক। কি যে আনন্দ লাগলো, কিভাবে যে সময়টা কেটে গেল। ঠিক আছে বন্ধুরা, ব্লগটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।